হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর এখন তো খুব ভোরবেলা, কারণ আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে। তাই হচ্ছে আমি বারান্দায় চলে আসলাম। আরে কি সুন্দর আকাশের রংটা হয়েছিল, কারণ সূর্য এখনও উঠেনি, একটু একটু করে উঠছে আর খুব ভাল লাগছিল দাঁড়িয়ে। যদিও আমি গতকাল রাত্রে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, অ্যাজ ইউজুয়াল যে টাইমে ঘুমাই তার আগেই শুয়ে পড়েছিলাম। এর জন্য হচ্ছে আমার অনেকটা ভোরবেলায় আমি জেগে গেছি। আর যদিও বা এত সকালে আমার করার মতো কিছু ছিল না, আমি আর একটু ঘুমিয়ে তারপর হচ্ছে পরবর্তীতে উঠি। আর উঠে এখন হচ্ছে আমার সকালের যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে করে নিচ্ছিলাম। তো আমার কিছু বাসন ছিল, তারপর হচ্ছে প্রথম আমি চুলাটাকেও ক্লিন করব। যদিও বা আমার চুলা ক্লিন করাই থাকে, তবুও রান্না করার আগে প্রতিদিনই আমি চুলাটাকে একটু মুছে নেই। আজকে ঘুম থেকে উঠে যখন বারান্দায় দাঁড়িয়ে ভোর দেখছিলাম, তখন আমার বাবার কথা খুব মনে হচ্ছিল। কারণ ছোটোবেলায় আমার বাবা ঠিক এইরকম ভোর হতে না হতেই আমাদের ভাই বোন সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিত, কারণ একটাই, পড়তে বসতে হবে। তো চোখে হচ্ছে কোনো রকম জল দিয়ে, তারপর হচ্ছে পরবর্তীতে চিরতার জল, তারপর হচ্ছে সেদ্ধ ডিম, সিরিয়াল করে খাবার। যদিও খেতে চাইতাম না, এক প্রকার জোর করেই বাবা খাওয়াতো। এই জোরটা মা তো পারতো না, কিন্তু বাবা এটা করতো, কারণ বাবাকে প্রচুর ভয় পেতাম। আর হচ্ছে পড়তে বসতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নেই। আর স্কুল তো একদিনও মিস দিতে পারিনি কখনো, অ্যাটেন্ডেন্সের পুরস্কারও পেয়েছি এর কারণে। কথা হচ্ছে ঝড় হোক বৃষ্টি হোক স্কুলে যেতে হবে, ক্লাস করতে হবে, পড়তে হবে। আর শুধু স্কুলেই না, বাসায় যতক্ষণ থাকবো পড়ার সময় পড়তে হবে। ভোরবেলা উঠে পড়তে হবে, স্কুলে যেতে হবে, স্কুল থেকে আসার পর খেয়ে ঘুমিয়ে আবার পড়তে হবে, মানে পড়ার কোনো বিকল্প নেই। তো আজকে ভোরবেলাটা বাবাকে মনে করেই আসলে হয়েছে, আর বাবাকে তো প্রতিনিয়তই মনে করি, কিন্তু কিছু জিনিস থাকে না, তো সেটাই হয়েছিল আর কি। আর ঘুম ভাঙতে চাইতো না, বাবা চোখের মধ্যে জল দিয়ে দিত, এটাও মনে আছে। আর তখন খুব বিরক্ত হতাম যে বাবা এরকম করে, ঘুমাতে দেয় না। কিন্তু জীবনের এই প্রান্তে এসে বুঝতে পারি যে বাবা আসলে এটা কেন করতো, আর সেই রকমটা করেছে বলেই আমার অবস্থান আজকে এই জায়গাতে। তাই নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাগুলো বলছি। সন্তান মানুষ করতে হলে বাবা মাকে আসলে স্ট্রং ভূমিকা পালন করতে হয়, আর তারা যদি স্ট্রং না হয় তাহলে দেখা যায় সন্তান কখনোই মানুষ হতে পারে না। আর পড়াশোনার ব্যাপারে তো একদমই না। তাই অন্য কোনো ব্যাপারে ছাড় থাকলেও পড়াশোনার ব্যাপারে মোটেও ছাড় থাকা উচিত নয়। তাছাড়া যেটা আমার জন্য ভালো সেটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের ছোটোবেলায় থাকে না, এটা স্বাভাবিক। আর বড় হয়ে যে রিয়েলাইজেশনটা হচ্ছে এখন, সেটা কিন্তু ছোটোবেলায় ছিল না, ওইটাও স্বাভাবিক। এর জন্যই বাবা মাকে আসলে অনেক সিনসিয়ার হতে হয়। আর আমি তো আমার বাবা মার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তারা প্রেশারাইজড করেছে, তারা খেয়াল করেছে, তারা যত্ন করেছে বলেই জীবনে এই জায়গাটাতে এসে দাঁড়াতে পেরেছি। আর আমার সুগার প্রবলেম থাকার কারণে আমি ইদানিং এত ঘামাচ্ছি, মানে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আমি কিন্তু কোনো ধরনের মুখ ওয়াশ করিনি, প্রচুর গরম লাগছিল। আর আমার তো একেবারে ড্রেস ভিজে গিয়েছিল প্রায়। আর ইদানিং এই জিনিসটা আমার সাথে বেশি হচ্ছে, গরম তো আরও পড়তো, কিন্তু এরকমটা কখনোই হতো না। যদিও বা আমার সুগারের সমস্যা আছে, এর কারণে হচ্ছে সোয়েটিংয়ের সমস্যা হয় যতটুকু জানি। আর আমার বর হচ্ছে প্রতিদিনই 25 কেজি থেকে 30 কেজি ওজনের তার ল্যাপটপের ব্যাগ টানবে, তো সেটা করতে গিয়ে হচ্ছে তার
এরকম কাঁধের মধ্যে যথেষ্ট ব্যথা, তাই হচ্ছে তাকে একটু ম্যাসাজ করে দিচ্ছিলাম। আর প্রতিনিয়ত ব্যাক টানার কারণে হচ্ছে তার কাঁধগুলো একেবারে ফুলে ফুলে গিয়েছিল। প্রতিটা দিনে হচ্ছে সে যন্ত্রণা পায় আর আমাকে বলে যে তার প্রচুর ব্যথা করে। আর এটা আমিও দেখতে পাই যে ওর ঘাড়টা যথেষ্ট ফোলা, কিন্তু কী আর করা যাবে, জীবিকার তাড়নায় তো করতে হয়। আর এদিকে হচ্ছে নাস্তা বানিয়ে নিলাম, বলেছি কি খাবে, সে বলল শুধুমাত্র তাকে রুটি আর ডিম দেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে আমি রুটি, ডিম আর কলা দিয়ে দিলাম। আর আমার ফ্রিজে ডিম ছিল, তবুও বলেছিলাম যে আর কয়েকটা ডিম এনে দেওয়ার জন্য, কারণ আজকে দুপুরে আমি ডিম রান্না করব। আরও কিছু বাজার আনার কথা ছিল, কিন্তু আমি বলেছি যে এখন লাগবে না, তুমি তো চলে যাবে, কারণ সে একটু ব্যস্ত ছিল, তাই বলেছি আমাকে কাঁচামরিচটা জাস্ট কিনে দিয়ে যাও। তো সেটা সে কিনে দিয়ে চলে গেল। যদিও বা ডিম রান্না করিনি, প্ল্যান ছিল। আর আমি যেহেতু ফ্রিজটাকেও পরিষ্কার করব, তাই সব খেয়ে একদম ক্লিন করে নিচ্ছি। তাই হচ্ছে একটা মাছের মাথা আছে, সেটাকে বের করে রেখেছি। আর এটা দিয়ে হচ্ছে আজকে মুড়িঘণ্ট রান্না করব। তবে মাছের মাথাটা অনেক বড়, ভাবছি সেটাকে কেটে অর্ধেকটা করে রেখে দিব, আর বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট করব। তবে আর যে অর্ধেকটা থাকে যাবে, সেটা দিয়ে হচ্ছে মুগ ডাল রান্না করব, কারণ আমার বর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে অনেক পছন্দ করে। আর এদিকে হচ্ছে আমি সারগুলোকেও ছেঁকে নিলাম, গাছের গোড়ায় অ্যাপ্লাই করে দিব, কারণ মাটিগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে চেষ্টা করি এই ধরনের সারগুলো প্রায় 2-1 দিন পর পরই দেওয়ার জন্য। এতে গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে, যেমন পাতা ফুল সবটাই হয়। আর ওইভাবে করে নর্মাল জল তেমন একটা দেওয়া হয় না, কারণ সারটা দিয়ে যখন ভালো হয়, কোনো ধরনের প্রবলেমও হচ্ছে না দেখছি, তার জন্য হচ্ছে এভাবে করেই দেই। আর যখন সার বানানো না থাকে, তখন হচ্ছে আমার জলটা দেওয়া হয়। তাছাড়া সার তো আমি প্রতিনিয়তই বানানোর ট্রাই করি, কিন্তু হয় না মাঝে মধ্যে যে বালতি ধুয়ে দিয়েছি বা আমার তখন আর বানানো হয়নি, বা সার হতে হয়তো 2-3 দিন সময় লাগবে, তখন হচ্ছে আমি জল দিয়ে দিই। আর এদিকে হচ্ছে অর্ধেকটা কচু ছিল, তো এটা হচ্ছে কচুর লোয়ার পোর্শন। এটা দিয়ে হচ্ছে আজকে একটা আইটেম বানাবো আর কি, কচুর। তো সেটাকে হচ্ছে নিয়ে নিলাম কাটার জন্য। আর এদিকে হঠাৎ ফোন চলে আসলো, কারণ আমার একটা পার্সেল অর্ডার করা ছিল, সেটা চলে আসছে। তো আজকে সেটা রিসিভ করার জন্য ঘরে কেউই ছিল না, না আমার বর না আমার দেবর, কারণ তারা দুইজনেই তো অফিসে। তো আমাকে বাধ্য হয়ে বাসার নিচে নামতে হলো। তো পেয়ে গেলাম হচ্ছে আমার ট্রাইপড। আর এটা নেওয়ার জন্য কয়েকদিন ধরে চিন্তা করছিলাম, তো ফাইনালি নিয়েই নিলাম। যদিও বা আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তবে এটা খুবই সাপোর্টিভ একটা জিনিস, আর আমার খুব দরকার ছিল। আমি খুব ক্যালকুলেশন করে হচ্ছে জিনিসটাকে কিনেছি, আর জিনিসটা খুবই হ্যান্ডি। আর আমি ভিডিওতে যতটুকু দেখে ভালো লেগেছিল, বাস্তবে দেখে আরও ভালো লাগছিল, যে যেমনটা ভেবেছি, যেমনটা চেয়েছি, ঠিক তেমনটাই হাতে পেয়েছি আর কি। আর যথেষ্ট লম্বা ছিল, আমার ভিডিও করতে খুব সুবিধা হবে। আর ছোট্ট একটা রিমোটও ছিল দেখছিলাম, তারপর হচ্ছে একটা এলইডি লাইটও ছিল। তো সেটাকে একটু চার্জও করতে হবে। আর এই যে নেমে গেছি আমি ঘরের সাথে মোটামুটি একটা যুদ্ধে। যদিও বা এটা আমার প্রতিদিনের একটা কাজ, আর খাটের নিচেও আসলে ডাস্ট দিয়ে ভরে থাকে, প্রচুর ধুলোবালি। তাই হচ্ছে আমি নট অনলি আমার ফ্লোর, আমি একেবারে চেষ্টা করি আমার খাটের নিচ থেকে শুরু করে সব জায়গা অনেক ভালোভাবে পরিষ্কার করার জন্য, কারণ পায়ের মধ্যে বালি লাগলে আসলে ভালো লাগে না। আর এদিকে ঘরটর মুছে মুছে শাওয়ার নিয়ে নিলাম, তো নিয়ে এখন হচ্ছে একটু সিঁদুর করে নেব। আর এখন ভিডিওগুলো কিন্তু আমি আমার ট্রাইপড দিয়ে করছি, তো আমি প্রথম ইউজ করলাম আর কি জিনিসটাকে। তো ট্রায়াল হিসেবে দেখছিলাম যে কোন অ্যাঙ্গেলটা দিলে কীভাবে করলে কি ভালো হয়। আর
ক্লিপ তো আমি নিয়েছি, সেটা যেমনভাবেই হোক তার রেজাল্ট আপনারাই দেখতে পাচ্ছেন। আর আমার একটা জিনিস কেনার জন্য শাঁখারি বাজার যেতে হবে, সেটা হচ্ছে পলা। আর সেটা কিনতে যাওয়ার আসলে কোনো সময় পাচ্ছি না, না আমি না আমার বর। কারণ আমার বর হচ্ছে সময় না পেলে আমার সময় করে লাভ নেই। আবার আমার দেখা যায় বর ফ্রি কিন্তু আমার সংসারে কাজ থেকে যায়, তো দুইটা মিলেই হচ্ছে মিসম্যাচ। তো এভাবে করে কারোই সময় হচ্ছে না, কিন্তু যাওয়াটাও দরকার কারণ আমি কয়েকদিন বাদে বাসা চলে যাচ্ছি। আর এদিকে এখন ঠাকুর দিয়ে নেব। ঠাকুর পুজো বলতে শুধু আমি একটু ধূপ ধুনাটাই দেখিয়ে থাকি, সন্ধ্যা হলে হচ্ছে ঘিয়ের বাতি দিয়ে থাকি, আর এখন হচ্ছে একটু আগরবাতি দেখাবো। আর ইচ্ছা আছে, কয়েকদিন আগেও বলেছি, একটা ধূপদানি কিনে নিয়ে আসবো, কারণ আমার ভগবানকে আগরবাতি নয়, আমি ধূপ ধুনা দেখাতে চাই। আর এখানে হচ্ছে আমি প্রে করে নিচ্ছিলাম। আর কিছুক্ষণ আগে বলেছিলাম না, ছোট্ট একটা রিমোট দিয়েছে, সেই রিমোট অনেক কিউট একটা রিমোট ছিল। তো আমি দেখছিলাম কিভাবে করে এটাকে ইউজ করতে হবে। আর হচ্ছে এলইডি লাইটটাকেও চার্জে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে চলে গেলাম রান্নাঘরে। আর যেটা প্ল্যান করেছি আর কি, মুড়িঘণ্ট রান্না করব, তো সেটা রান্না করার জন্য হচ্ছে আমাকে আয়োজনগুলো করে নিতে হবে। আর আমি তো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নাতে পেঁয়াজ রসুন আদা সবটাই দিয়ে থাকি, যদিও বা এভাবে করে অনেক জায়গাতেই দেয় না। যেমন আমার শ্বশুর বাড়িতে আমি দেখেছি তারা মুড়িঘণ্টতে রসুন কখনোই দেয়নি, কিন্তু আমি যখন রান্না করে সবাইকে খাইয়েছি তখন তারা সবাই আমার রান্নার প্রশংসা করেছিল। যদিও আমার মা এভাবে করে রান্না করতো, তো আমিও আসলে ওইভাবে করেই করি। আদা রসুন পেঁয়াজ আমি সবটাই দিয়ে থাকি। আর আমার কাছে না মুড়িঘণ্ট হোক কিংবা পোলাও আমার রসুন না দিলে ভালো লাগে না। যেমন আমার শ্বশুর বাড়িতে তারা কখনোই পোলাওর মধ্যে রসুন খেত না, কিন্তু আমার যখন বিয়ে হয়েছে তো তখনই আমি ওই বাসায় প্রথম শুরু করেছি রসুন দিয়ে পোলাও রান্না। কারণ আমরা ঢাকা সিটিতে সবসময় কিন্তু আদা রসুন পেঁয়াজ আমরা পোলাওতে এটা দিবই, কিন্তু আমার শ্বশুরবাড়ি গিয়ে দেখতাম তারা শুধুমাত্র আদাটাই দেয় আর পেঁয়াজ, কিন্তু তারা রসুনটা দিত না। তো আমি যখন রসুন দিয়ে খাইয়েছি তারা মোটামুটি এখন আমার মতোই রান্না করে আর কি। তো এই পোলাওটাই খেতে ভালো হয়। তাছাড়া নিরামিষ পোলাও হলে তো তখন আর পেঁয়াজ রসুনের কোনো দরকার নেই, শুধুমাত্র আদা দিয়ে রান্না করতে হয়। আর এদিকে হচ্ছে আমি ভাতটাকেও রান্না করে ফেলেছি, আর এখন হচ্ছে আমি মুড়িঘণ্টাও রান্না করে নেব। আর মাঝখানে হচ্ছে আমি মাছও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মুড়িঘণ্ট রান্না করার জন্য ফোড়নও দিয়ে নিলাম। তো প্রথমে হচ্ছে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, গোটা কয়েকটা জিরা, তারপর হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর একটু লাল লাল হওয়ার জন্য অপেক্ষাও করছিলাম, কেননা পেঁয়াজ কাঁচা থাকলে একটা বাজে গন্ধ লাগে, আর ভেজে নিলে রান্নাটা অনেক সুন্দর হয়। তাছাড়া তরকারি যদি ভালোভাবে ভাজা না হয় দেখা যায় তরকারির মধ্যে কেমন যেন তাকিয়ে থাকে, ভালো লাগে না দেখতেও, খেতেও ভালো লাগে না। মানে আমার কথা হচ্ছে পেঁয়াজটা ব্রাউন হবে খুব সুন্দর, জল দিলে পরবর্তীতে গলে যাবে, সেটা খেতে ভালো লাগে। কিন্তু পেঁয়াজ যদি তরকারির মধ্যে ভিজিবল অবস্থায় থাকে, বা আমি বুঝতে পারছি যে কুচি কুচি করে এই গাদা গাদা পেঁয়াজ, আমার ওই জিনিসটা ভালো লাগে না। আর এদিকে হচ্ছে এখন আমি একটু লবণও দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজের সাথে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছিলাম, কারণ মুড়িঘণ্টর মধ্যে ছোট ছোট করে আলু কেটে দিলে খেতে ভালো লাগে। আর এদিকে এখন হচ্ছে আমি ভাতটাকে একটু ছ্যাঁকা দিয়ে নিচ্ছিলাম, কেননা ভাত রান্না করে দেখা যায় সসপ্যানটাকে একটু গরমের মধ্যে রাখলে নিচের মাটা শুকিয়ে যায়, তো ভাতটা ঝরঝরে থাকে আর কি। আর এখন হচ্ছে আমার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিব।
তো আমি তো আগেও বলেছি আমি মুড়ি ঘন্টার মধ্যে হচ্ছে আদা রসুন তারপরে হচ্ছে একটু জিরা বাটা পেঁয়াজ কুচি সবটাই দিয়ে থাকি। তো সেগুলো দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে দেন আমি ঝোলটাও দিয়ে দিলাম। আর ঝোলের মাপটা কিন্তু পোলাওর মতনই হয়, সামান্য একটু বেশি দিতে হয় যাতে একটু মাখা মাখা ভাবের হয় আর কি। আর মুড়িঘণ্ট মাখা মাখা না হলে ভালো লাগে না, আবার ঝরঝরা না হলেও ভালো লাগে না, মানে মিডিয়াম একটা কনসিস্টেন্সি থাকতে হবে। তো হিসাবটা রাখতে হয় হচ্ছে পোলাও যেভাবে রান্না করা হয় ঠিক ওইভাবেই, হালকা একটু বেশি আর কি। তাছাড়া মুড়িঘণ্ট এমনিতেই শুকিয়ে যায় যেহেতু এটার মধ্যে আলু চাল দুইটাই থাকে, সেগুলো ঝোলটাকে টেনে নিয়ে যায়। এর জন্য একটু বেশি দিলেও ক্ষতি নেই, কারণ পরবর্তীতে মানে ঠান্ডা হয়ে সেটা ব্যালেন্স হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি লবণও দেখে নিলাম, একটু কম লাগছিল একটু দিয়েও নিলাম। তাছাড়া আমি তো একটু ঘিও দিয়ে নিয়েছি, আর আমি তো মুড়ি ঘন্টার মধ্যে ঘি দেবই, না হলে আমার ভালো লাগে না খেতে। আর আমার বড় চলে আসছে, তো তাকে হচ্ছে আমি খাবার দিচ্ছিলাম। তো সে তো আমার হাতে রান্না এমনিতেই অনেক পছন্দ করে। আর আজকে মুড়ি ঘন্টা দেখে তো খুশি হয়ে গেছিল, কারণ অনেক দিন পরে রান্নাটা করেছি। আর ও সেটা আজকে জানতো না আমি কি রান্না করব, কারণ সে আজকে অনেক ব্যস্ত ছিল, তার সাথে আমার তেমন ফোনে কথাই হয়নি। আর তাই তো সে মুড়ি ঘন্টা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে ওকে গরম ভাত দিয়েছি, আর আমি তো খাবো এখন পান্তা ভাত। আর ভাত তো ফেলতে আমার ভালো লাগে না, যদিও সে বলছিল তাকে দেওয়ার জন্য, কিন্তু আমি তাকে দেইনি। আমি বলছিলাম কখনোই না, তুমি গরম ভাত খাও, আমি পান্তা ভাত খাই, অসুবিধা নেই। আর গতকালের শুটকির তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে বলেছিলাম না যে আজকে কচুর আরেকটা আইটেম রান্না করব, তো আমি বড়দিকে হচ্ছে ফোন করি, তো সে আমাকে বলে দেয় যে এটা দিয়ে আমি কী করতে পারি। তো সেই মোতাবেকই করছিলাম আর কি। তো প্রথমে হচ্ছে আমি কচুটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দেন হচ্ছে সেটাকে আমি বেটে নিয়েছি। তারপর ফোড়ন হিসেবে একটু কালো জিরা শুকনা মরিচ ভেজে নিয়ে দেন সেটাকে দিয়ে দিব। তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা আসলে দিলেই যে হয়ে যায় বিষয়টা এমন না, যথেষ্ট সময় চুলার মধ্যে রেখে দেন হচ্ছে এটাকে নাড়তে হয়, না হলে ভাল লাগবে না খেতে। আর যখন গ্রেটারে গ্রেট করেছি তখনও কিন্তু যথেষ্ট ওর মধ্যে জল ছিল। তারপর হচ্ছে এটাকে বেটেছি যথেষ্ট নরম। তারপর হচ্ছে এটাকে যখন মানে বানাতে হয় আর কি ফোড়নটার পর, এটাকে একেবারে শুকিয়ে নিতে হয় মোট কথা। তো অনেকটা সময় রাখতে হয় চুলাতে আর কি। আর এদিকে হচ্ছে আমি চালগুলোকেও ধুয়ে নিয়েছিলাম, আর চালের মধ্যে তো পোকা আমি এর আগেও দেখিয়েছি ভিডিওতে, তো সেটা তো ঝাড়া সম্ভব হয়নি। তাই যেটা করে থাকি প্রতিদিনই চালটাকে খুব বেশি করে আমি ফুল ফোর্সে কলটাকে দিয়ে আমি চালগুলোকে ধুয়ে নেই, যাতে এমনি করে পোকাগুলো পড়ে যায়, না হলে আমার ভালো লাগে না হাত দিয়ে ধরতে, কেমন যেন ঘেন্না ভয় দুইটাই হয়। আর এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে রেখেছিলাম কচুরগুলোর মধ্যে। আর এদিকে হচ্ছে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে দেন কচুগুলোকে দিয়ে দিলাম। তো সাথে হচ্ছে একটু লবণ আর হলুদ দিলেই হয়ে যাবে। তবে বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে হবে, আমি বারবার করে বলে দিচ্ছি। কেউ যদি কখনো ট্রাই করেন এটা অবশ্যই মাথায় রাখবেন যে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে সাথে সাথে নামিয়ে ফেললে হবে না, এটাকে নাড়তে হবে বেশ অনেকটা সময়। আর এদিকে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এটা খেতে ইচ্ছে করেছিল অনেক আগে থেকেই, কিন্তু কচু পাচ্ছিলাম না। তো সেটা পাওয়া মাত্রই হচ্ছে আমি কচুর এমন কোনো রেসিপি নেই যে এবার না ট্রাই করেছি। একটা কচু দিয়ে আমি প্রায় 5টা আইটেম করে খেয়েছি, প্লাস আপনাদেরকেও দেখিয়েছি। গতকাল কিনা আমার ঠিক মনে নেই,
আমি কচুর 4 নাম্বার রেসিপি দেখিয়েছি আপনাদের, আর এটা নিয়ে হয়তো 5 নাম্বারটা হবে আর কি। তাছাড়া কচু দিয়ে তো অনেক কিছুই রান্না করা যায়, তবে এরপরে ইচ্ছা আছে নিরামিষভাবে করব। সেটা হচ্ছে আমি চানা বুট দেবো এর মধ্যে, তবে চানা বুট দিলে কিন্তু কচু খেতে ভালো লাগে, মানে নিরামিষ যেটা আর কি। তবে ইচ্ছা আছে, তো যদি বেঁচে থাকি সামনে কখনো ট্রাই করব। আর আমার ছোটো কাকির শাশুড়ি কাঁঠাল বিচি দিয়েছিল, তো সেগুলো তো বেশ কয়েকটা, মানে বেশ অনেকগুলোই, কয়েকটা বলে ভুল হবে, পচে গেছে। তো ফেলে টেলে যেগুলো ভালো থেকেছে আর কি, সেগুলো ধুয়ে আমি জাস্ট বাটিতে রেখেছি। হয়তো বা সেগুলোকে কুটি কুটি করে কেটে ভাজা খাবো, নয়তো ভর্তা। কিন্তু মজার বিষয় হচ্ছে বীজের ওপরের স্কিনটা তোলা যাচ্ছে না। আদৌ এটা খেতে পারি কিনা জানি না, তবে চেষ্টা করব। কারণ আমি যখন হাত দিয়ে ওয়াশ করছিলাম ওপরের স্কিনটা কিন্তু উঠছিল না, আর এটা বসে থাকলে তো খাওয়া যাবে না। জানি না ফেলে দেওয়া লাগে কি না, তবে আপাতত রেখেছি বাটিতে, পরেটা পরে দেখা যাক। আর এই যে বলছিলাম না কচুটা বেশ সময় ধরে নাড়তে হবে, এই যে দেখেন ঠিক এমনটার কথাই বলছিলাম। মানে অনেকটা সময় ধরে নাড়লে একবার জলগুলো শুকিয়ে যাবে। তারপর হচ্ছে এটা কচুর ভর্তাও বলা যায়। তো সেটাই করেছিলাম আর কি। তবে যারা চিনি খান অবশ্যই এখানে একটু চিনি দিতে হবে। চিনি দিলে টেস্টটা অনেক বেটার আসে। আর আমরা সুগার খাই না বিধায় এখানে আমি কোনো ধরনের চিনি দেইনি। তাছাড়া আমি তো কোনো কিছুতেই চিনি দেই না, আগে দিতাম। আর যখন থেকে আমার সুগার খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে বা আমি খাই না, তখন থেকে আমি কোনো কিছুতে সুগার দিতে হলেও আমি দেই না। যেমন পোলাওতে একটু হলেও চিনি লাগে, কিন্তু আমি এটা কখনোই করি না। কারণ যেটা আমার হেলথের জন্য ভালো না সেটা আমি কেন খেতে যাবো আর খাওয়াতেই বা যাবো। আর আমি তো এটা সবাইকে সাজেস্ট করি সুগার না খাওয়ার জন্য, কেননা এটাতে কোনো প্রকার ফল নেই, বরঞ্চ কুফল আছে। আর এইদিকে হচ্ছে আমি প্যানটাকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ কিছু বড়াও ভাজবো। তো আমি তো চাক করে কচুগুলোকে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় কয়েক ঘন্টা। ও আর এটা করার কারণ হচ্ছে কচুটা মানে অনেকটা সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, ভেতরে লবণটা যাবে আর কি। আর এটা না করলে হচ্ছে শক্ত থেকে যাবে, তো আমি লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমি বড়াগুলো ভেজে নেব। আর আমি যেহেতু কচুর স্লাইসগুলোকে কুচিয়ে দেই 2 পিট করে, সেটা তেলের মধ্যে দিলে এমনিতেই নরম হয়ে যায়। তাছাড়া কচুর বড়া তো আমি সেদিনও দেখিয়েছি, তাই আজকে নতুন করে আর কি বা আপনাদের এটা দেখাবো। আর আমরা তো আসলে বড়া ভাজার সময় শুধুমাত্র চাল গুঁড়াটাই ব্যবহার করে থাকি, এখানে কোনো ধরনের ডাল আমি দেই না। আর এখন হচ্ছে আমি চাল গুঁড়াটাকেও মেখে নেব। আর আমার চাল গুঁড়া তো সবসময় আমার শাশুড়ি মাই দিয়ে দেয়, সেটা মেশিনে ভাঙিয়ে হোক কিংবা ঢেঁকিতে। তো আমাকে হচ্ছে 2 ধরনের চাল গুঁড়া সে দিয়ে থাকে। একটা হচ্ছে মিহি গুঁড়া, আর একটা হচ্ছে একটু দানাদার গুঁড়া। তো দানাদার গুঁড়া যেটা সেটা দিয়ে হচ্ছে পরোটাটা খেতে অনেক ভালো লাগে, মুচমুচে হয়। আর যেটা মেশিনের সেটা দিয়েও খাওয়া যায়, তবে ঢেঁকিটা বেশি ভালো লাগে। আর আমি তো মাঝে মধ্যে হচ্ছে চালের রুটিও ভেজে থাকি, ভালো লাগে খেতে। আর বড়া ভাজার জন্য হচ্ছে কুচি দানাটাই বেস্ট, তবে মিহি দানা দিয়েও করা যায়, যায় না যে বিষয়টা এমন না। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে 2টা মিলিয়েও দিলে খারাপ হয় না, যেমন আমার শাশুড়িকে দেখেছি সে মিহি কুচি আর দানাদার কুচি মিশিয়ে হচ্ছে বড়া ভাজার জন্য। তো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। আর আমি তো রান্না বান্না শেষে হচ্ছে অর্ধেকটা নারকেল ছিল, সেটাকে কি সুন্দর করে রিং করে কেটে নিয়েছি, সেটা এখন খাবার কিছুক্ষণ মুভি দেখব। আর এদিকে হচ্ছে আমার বড় চলে আসলো, তো আমরা খাওয়া দাওয়া করে নেব। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।